নমস্কার। আজকে আবার চলে এলাম বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী নির্ঘণ্ট ডিক্লেয়ার করেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি ভোট গণনা হবে। মোট 350 আসনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সরাসরি ব্যালটে 300 আসনের জন্য নির্বাচন হবে এবং এই 300 আসনে যারা নির্বাচিত হবেন তাদের প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনে আরো 50টি আসনের প্রার্থীরা জয়লাভ করবেন এবং সেই আসনগুলোতে কিভাবে ভোট হবে সেটা পরবর্তীকালে ঘোষণা করা হবে। আপাতত 350 আসনের মধ্যে, জাতীয় সংসদের 350 আসনের মধ্যে 300টি আসনে সরাসরি ভোট হচ্ছে। যাই হোক, এই ভোটে বর্তমান পরিবেশ এবং 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যেকার পরিবেশ কেমন থাকে সেটা দেখার জন্য গোটা বিশ্বই অপেক্ষা করছি আমরাও। বিশেষ করে যারা প্রতিবেশী দেশ তারা তো আছেই এবং মিডিয়া জগতও নজর রেখেছে। এখন জুলাই আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে সাধারণ মানুষ মুখ খুলতে আরম্ভ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোও প্রকাশ্যে তাদের অভিমত প্রকাশ করতে আরম্ভ করেছে। ইতিমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে 6খানা অর্গানাইজেশন ঘোষণা করেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সমস্ত রকম রাজনৈতিক কার্যক্রম স্থগিত বলে ঘোষণা করেছেন, যার ফলে আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে অংশ নিতে পারছে না। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনী ময়দানে সরাসরি না থাকলেও তাদের একটা প্রচ্ছন্ন বা ছায়ামূর্তি কিন্তু নির্বাচনী ময়দানে ঘোরাফেরা করছে। শুধু তাই না, তারা প্রচন্ডভাবে রাজনৈতিকভাবেই সক্রিয় হয়ে রয়েছে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নির্বাচনী জোটের অন্যতম সঙ্গী জাতীয় পার্টি, তাদেরকেও নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এছাড়াও বাম দলগুলিদের একটা জোট আছে, আর তাছাড়া প্রকাশ্য ময়দানে যারা ঘোরাঘুরি করছে তাদের মধ্যে অন্যতম বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আর এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এছাড়া জামায়াতদের দল তো আছেই। মোট 3খানা দল প্রকাশ্যে নির্বাচনে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দলগুলির মধ্যে কেউ কি সংখ্যাগরিষ্ঠ, বিশেষ করে 151টি আসন ন্যূনতম পাবেন? সম্ভব কি সম্ভব না? এই প্রশ্নটা খতিয়ে দেখার একটু আগে আমরা দেখে নিই বর্তমানে যারা বাংলাদেশের রাজনীতির বিরোধী ময়দান বলতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী ময়দানে যারা আছেন, বিশেষ করে জাতীয় পার্টি এবং অন্যান্যরা বলতে গেলে যারা বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা তাদের মধ্যেও কেউ কেউ রাজনীতিতে যুক্ত আছেন সরাসরি। তারা কি ভাবছেন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা এবং না করা, আওয়ামী লীগকে নির্বাচনী পরিধির বাইরে রেখে নির্বাচন পরিচালনা করা, এবং সেক্ষেত্রে কি হতে পারে, কি হচ্ছে সেটা একবার পরিমাপ করে দেখাই যেতে পারে। এর মধ্যে যারা জুলাই আন্দোলন করেছিলেন এবং সেই জুলাই আন্দোলনের যে ঐক্য, তাদের যে একটা ঐক্যর চিন্তাধারা প্রকাশ পেয়েছে, সেই ঐক্যটা কতটা সুদৃঢ় বা কতটা সংঘবদ্ধ বা কতটা দৃঢ়, সেটারও একটা ছবি আমরা এক ঝলকে একটু দেখি। কন্ট্রাডিকশন হলো, যারা 5ই আগস্ট ঘটাইছে এরা বহুরূপী।
আমি আবারও বলছি এরা বহুরূপী, এদের ভিতরে এক কথা ছিল, বাহিরে এক কথা। এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললেও কম বলা হবে। এইটা নিয়ে কোনো যে এই দেশ পাকিস্তান হবো না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে, এইটা নিয়ে কোনো চিন্তাই করে না। চিন্তা ছিল তখন মানুষের একটা, এই যে এরা বাটপাররা স্লোগান দিছিল, আমি আজকে বললাম কথাটা, স্লোগান দিছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এইটাই একমাত্র স্লোগান। আমি যে কারণে কথা বলছি, আমি আজকেও চ্যালেঞ্জ করছি, ওরা 5,000, আমি আগে 500 বলছিলাম, এখন বলি 5,000 মিছিল করে যে কাজ করছে, আমি 1 বছর টক শো করে, বিশেষ করে টোটাল জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত যে টক শো আমি করছি, এই টক শোগুলো ওরা 5,000 লোকে মিছিল করে ওই কাজটা করতে পারে না, কিন্তু আমি করছি জীবনের। কিন্তু আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাই। মানে এইরকমটা কেন মনে হচ্ছিল আপনি মারা যাবেন কেন? মারা যাব তখন আমার মনে হচ্ছিল যে এই দেশে শেখ হাসিনা যে জায়গাতে যাচ্ছে, পতনের আগে এমন একটা ঘটনা ঘটতে পারে যে যারা যারা আমরা সঠিক কথাটা বলতেছি যে শেখ হাসিনা 3 বছর 3টা ইলেকশন মানুষকে বঞ্চিত করছে, শেখ হাসিনা এই দেশে লুটপাট করছে, সালমান রহমান, আজিজ খান, এস আলম, বসুন্ধরা গ্রুপ এদেরকে দিয়ে লুটপাট করা এই দেশে একটা সাংঘাতিক টিরানিক্যাল রাষ্ট্র কায়েম করছে। কাজেই সে এত দ্রুত যাবে না, হয়তো বা আমাদের মতো লোকজন চলে যাবে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। তো মনে মনে একটা কথা ছিল, যদি গুলি করে কেউ না মারে হয়তো বা জেলে চলে যাব। আমার কথাটা খুব ক্লিয়ার বলছি। কিন্তু আজকে কিন্তু সবসময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় নাই, যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপির থেকে, যে ফজলুর রহমানকে আমরা মব জাস্টিসের মাধ্যমে শিক্ষা দিব, এবং ফ্রান্স থেকে 2-3 জন বিদেশি থেকে সাংবাদিকে বলতেছে ফজলুর রহমানকে খুন করে ফেলো, এই হুমকিটা কিন্তু শেখ হাসিনার আমলে আমার উপরে ছিল না। ছাড়া ভোট হবে না, মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া ভোট হবে না, এই কোট আন কোট আপনাদের চেয়ারম্যান সেটা বলেছেন। এখানে আওয়ামী লীগকে টানতে হচ্ছে কেন? আওয়ামী লীগ যে পরিস্থিতিতে এখন আছে, তাতে সামনের নির্বাচনে তাদের আসার, মানে তাদের সাথে জোট আবার করতে চাচ্ছেন কেন? মানে নিজেদেরই তো অস্তিত্ব সংকটে দেখুন, পড়ে যাবে যখন তখন। জামাত ইসলামীকে ব্যান করা হলো, তখন জামাত ইসলামী নামটা উচ্চারণ করাও বাংলাদেশে ছিল একটা গঠিত অপরাধ, যুদ্ধাপরাধী, তখন জাতীয় পার্টি বলেছে তাদের ব্যান করা ঠিক হয়নি, স্পষ্ট করে। 14 সালে যখন একতরফা ভোট হলো, আমি জিএম কাদের সুস্পষ্টভাবে বলেছি এই ভোটে সরকার থেকে টাকা ঠিক হবে না, 3 মাস 6 মাসের মধ্যেই নতুন নির্বাচন দিতে হবে। আমরা বলেছি, কেউ শোনেনি, তো আমরা বলেছি। যে কারণে আমরা তখন বলেছিলাম একতরফা ভোটের সরকার দেশে টিকবে না, সেই কারণে আমরা এখন মনে করি একতরফা ভোটের সরকার টিকবে না। হ্যাঁ, অনেক দল হয়েছে, এনসিপি জাতীয় দল হতে পারেনি, এনসিপির ভোটের পার্সেন্টেজ খুব একটা ভালো বাড়াতে পারেনি, গণ অধিকার পরিষদ জাতীয় দল হতে পারেনি, ইসলামিক দলগুলোর মধ্যে জামাত ছাড়া অন্য কেউ জাতীয় পর্যায়ের দল হতে পারেনি। হ্যাঁ, একটা বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক মানুষ মারা গেছে, সেটা একটা প্রেক্ষাপট আছে। কিন্তু একটা বড় অংশকে বাদ দিয়ে যখন ভোট করা হবে, বিএনপির মতো দল সেই ভোটে সম্মতি দেয়া ঠিক হবে না। সেই প্রেক্ষাপট থেকে জিএম কাদের বা আমরা মনে করি এই দুটি দলকে ছাড়া, আমাদের এবং আওয়ামী লীগের ছাড়া ভোট হলে দেশের জন্য দুর্ভাগ্যজনক পরিণতি আসবে। এটা বোঝার ক্ষমতা বিএনপির এবং জামাতের থাকবে, তারাই হয়তো বা এই দল ছাড়া ভোট হতে দেবে না। এবং সেটা নিদর্শনও আছে, আমাদের যখন পার্টি অফিসে আগুন দেওয়া হলো, তখন বিএনপি কিন্তু একটা নিন্দা বিবৃতি দিয়েছে যে কোনো পার্টি অফিসে ভাবে আগুন দেওয়া ঠিক না, এবং ব্যান করার দাবিটার প্রতিও বিএনপি কিন্তু সমর্থন দেয়নি। যেটি ঘটেছে মাঠে, যেই মুহূর্তে আওয়ামী লীগ সরে গেল, রাজনৈতিক বা ব্যান করা হলো, রাজনৈতিক ভারসাম্যহীন হয়ে গেল, বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব বেড়ে গেল। এনসিপি কীভাবে বিএনপিকে গালি দিয়ে কথা বলে? আওয়ামী লীগ মাঠে নাই, সে বিএনপিকে গালি দেওয়ার সাহস পাচ্ছে। মাঠে যখন আপনি সকল পক্ষ থাকবে, তখন নৌকার 2 পাশ পাল্লা সমান থাকবে, নৌকা ডুবে যাবে না। নৌকা বলতে আমি দেশ বোঝাচ্ছি। যখন একটা পক্ষ থাকবে না, তখন ভারসাম্য থাকবে না, এক পর্যায়ে নৌকা টালমাটাল হয়ে যাবে, নির্বাচন ব্যবস্থা, ভোট টালমাটাল হয়ে যাবে। ধরে নিন সামনের ভোটে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ ভোট করলো না, সেই ভোটে 335,000 সেন্টারে আওয়ামী লীগ এনআরকি করবে, 35,000 সেন্টারে অনেক সেন্টারে জামাত এবং বিএনপি মারামারি হবে, লোকাল ভোটাররা যেতে চাবে না। যখন ভোটার কাস্ট হবে না, প্রিজাইডিং অফিসারকে প্রেশারাইজ করে সে কাস্টিং বাড়ানো হবে, স্টাফিং হবে, শিট চেঞ্জ হবে, এবং এগুলো কোনোটাই আনরেকর্ডেড হবে না। অর্থাৎ চরম জনপ্রিয় একটি দল বিএনপি ছিল, একটু কমছে অনেকে বলছে, যে দলটি কম্পিটিটিভ ইলেকশনে অনায়াসে জিতে যাবে, সেই দলটির ঘাড়ে আসবে একটা নিন্দনীয় ইলেকশন। আমাদের প্রধান উপদেষ্টা বলেছে না যে উনি ইতিহাসের শ্রেষ্ঠ ভোট করবেন, ফ্যাবুলাস ভোট করবেন। আমি বলে দিচ্ছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়, উনি অনেক বড় মাপের মানুষ, যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়,
জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয়, এত এত বড় ঘটনা যদি ঘটেই যায়, সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে, 14 থেকে খারাপও হয়ে যেতে পারে। যতই তারেক রহমান সাহেব এবং বিএনপি কে বলুক যে শান্ত থাকো তোমাদেরকে ইলেকশনে দিয়া দিব, কিন্তু আলটিমেট গোল হইল ইলেকশনে গেলেও যদি জামাত যায় এইভাবে যায় ইলেকশনে গেল, আমি মান্না ভাইকে সামনে রেখে বলতেছি যেটা হবে 18 সনের ইলেকশনে আমাদের অভিজ্ঞতা আছে, সমস্ত ভোট সমস্ত সমর্থন 90% সমর্থন মনে করেন একজনের পক্ষে, আমার পক্ষেই মনে করেন একটা এলাকাতে 90%। পরের দিন হঠাৎ করে দেখা গেল শীতের দিন একটা মামলা হয়ে গেল, অমুক জায়গাতে আওয়ামী লীগ অফিস পুড়ে দেওয়া হয়েছে, 200 জনের নাম আমার 3 থানা, 500 জন অজ্ঞাত আসামি। এখন গিয়ে 1 মাস আপনি বিলের মাঝে গিয়ে সাঁতরান গিয়া পুলিশ মিলিটারি সব সুষ্ঠু ইলেকশন করার জন্য খালি বিএনপির কর্মীরা দৌড়াইব। ইলেকশন করবেন যদি মনে করে এই সরকার যতই তো নির্বাচন কমিশন সঠিকভাবে হোক, সরকার যদি মনে না করে যে ইলেকশন সঠিক করতে পারবেন এবং ইউনূস সাহেব হল এটার পক্ষে, না ইলেকশন আমি বলি কেন, ইলেকশন হলে কি কারণ হবে? সমস্ত হবে এই কারণে সমস্ত জায়গাতে জামাতের প্রশাসন বৈশা আছে, সমস্ত বাংলাদেশ। ইলেকশন কেউ বিশ্বাস না করে তারা নির্বাচন হলে জামায়াত সরকার গঠন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি জামাত সরকার গঠন ভোটে না, কিন্তু আজকে লেখছে ফজলুর রহমান বলছে 60% ভোট না, আমি বলছি না, আমি বলছি জামাত ভোট পাইবে 6%, কিন্তু দেখাইও দিতে পারে যে 60% ভোট পাইছে, কারণ সমস্ত প্রশাসন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যন্ত্রণা থেকে কইতেছি, 10 মাস যাবৎ কিশোরগঞ্জের প্রশাসনের যে যন্ত্রণা আমি পাইতেছি, জি এটা অকল্পনীয়। জি কথাটা বুঝছেন? আপনার সাথে হাসাহাসি করে কথা বলবে, একটা কাজও আপনার করবে না। এবং আওয়ামী লীগ পতনের ক্ষেত্রে সবার আগে অগ্র সৈনিকের ভূমিকা যদি ছাত্রদের দেখা যায়, তার পেছনে আছে জামাতে ইসলামী, তারপরেও সে জামাতে ইসলামকে ব্যাকিং দিবে আওয়ামী লীগ। এটা কি মানে সূত্রটা কি? এটা সূত্রটা হইলে বিএনপিকেও তো দিতে পারতো। সেটা হইলেই শত্রু শত্রু আমার বন্ধু একটা কথা আছে। তা আপনি যদি দেখেন যে সে এনসিপি জামাত বিরোধ ফর এক্সাম্পল, অথবা জামাত বিএনপি একটা বিরোধ এখন যদি দেখা যাচ্ছে রাজনীতিতে, মানে রাজনীতিতে, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সেই হিসাবে কিন্তু জামাতকেও ব্যবহার করা হয়েছে। জামাতকে নিয়ে 3 দলীয় জোটের উপরে এক আন্দোলন হয়েছে, জামাতকে মন্ত্রীও বানানো হয়েছে। তার মানে কি দেখুন, অর্থাৎ আওয়ামী লীগের বিএনপি দুইটা প্রতিদ্বন্দ্বী যখন মাঠে থাকতো, তখন কিন্তু নির্ধারকের জায়গায় যাইতে জামাত, সে যেদিকে রোল প্লে করবে। একই কথা কিন্তু আপনার সার্জিস অলরেডি বলে ফেলছে যে আমরা নির্ধারকের ভূমিকায় থাকতে পারি। দ্যাট ইজ আওয়ামী লীগের ভোট, আরে বিএনপির ভোট ফিক্সড, জামাতের ভোট ফিক্সড, ফ্লোটিং ভোট কিছু আছে, আর এনসিপির ভোট যদি কিছু তৈরি হয়ে থাকে, যৎসামান্য হোক, থাকলে কিছু আছে। ওই যে ফ্লোটিং ভোটগুলো যেগুলো দলবিহীন ভোট, সেটা প্রত্যাশা করতে পারে। আবার আওয়ামী লীগ ব্যাকিং দিয়ে তাদেরকে যদি দেয়, সেটাও ব্যাকিং করতে পারে। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। এখন যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল ক্ষমতায় আসে, তাকে কিন্তু আসবে 5 বছরে যদি না সরাইতে পারেন, আবার 5 বছর যদি থাকে, মানুষের যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, বয়স কোনো ফ্যাক্টর নয়। যেমন ধরেন আজকে শেখ হাসিনা দেশের বাইরে, এখন পর্যন্ত কিন্তু উনি কাউকে ভারপ্রাপ্ত দলীয় সভাপতি বানাননি। তার মানে স্টিল দেয়ার ইজ এ হোপ। সুতরাং সেই হোপ যদি থাকে, অন্য কোনো দল শক্ত ভিত্তি নিয়ে দাঁড়ায় যাক, সেটা সে নাও চাইতে পারে। আর সেক্ষেত্রে শত্রু তার মিত্র হয়ে যেতে পারে। আপনি জামাতের সাথে প্ল্যান না করেও ভোট দিতে পারে, কথার কথা বলছি, যদি তার ওইভাবে পার্ট হিসেবে নেয়। আমি কোনোটাই বলছি না, কারণ আমি জানি না। আর যদি বাংলাদেশের মানুষ বাদ থাকে শুধু বিএনপি, জামাত আর এনসিপি, এ নিয়ে নির্বাচন হলে 20% ভোটারও ভোট দিতে যাবে না, ওই ভোটে আমরাও যাব না। সেই জন্য অধ্যাপক ইউনূস, আমি সোজা কথা বলতে জানি, লম্বা মানুষ কিছুটা গর্ধব হয়। আমি কিন্তু বলেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমার আগে আপনাকে হাসিনা চিনেছে, দেশের মানুষ চিনেছে। সেই জন্য বলছি, কারো ক্ষমতা চিরকালের নয়। হাসিনাকেও বারবার বলেছি, শুনেন নাই উনি। ওনাকে আমি মায়ের মতো সম্মান করি, আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি, এটা বাংলাদেশের মানুষ জানে, টাঙ্গাইলের মানুষ জানে। সেই জন্য বলছি,
শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না। যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে মৌলানা ভাসানী, যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে শামসুল হক, সেই আওয়ামী লীগের অন্যায় নয়। ফজলুর রহমান বা পাটোয়ারি সাহেব আর রাজ্জাকি সাহেব, এদের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা গেল বা আমরা বুঝতে পারলাম যে আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে বাংলাদেশের এই নির্বাচনে অংশ না নিলেও তাদের প্রভাব কিন্তু তৃণমূল স্তর পর্যন্ত বিস্তৃত। সবাই মিলে একটা কথাই বলছে যে লড়াইটা কার সাথে। জামায়াত যারা আছেন তারা রাজনৈতিকভাবে জাতীয় পর্যায়ে আছেন, এটা সবাই স্বীকার করেছেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি, খালেদা জিয়া নেতৃত্বাধীন, তারাও মোটামুটি জাতীয় পার্টি। এনসিপি বা জুলাই আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা এনসিপি, জাতীয় সিটিজেন পার্টি, তারা কিন্তু রাজনৈতিকভাবে জাতীয় স্তরে পৌঁছতে পারেনি। একথা বাংলাদেশের বিদ্বজন রাজনীতিবিদরা সবাই স্বীকার করলেন। তাহলে ইলেকশনের রেজাল্টটা কি হতে পারে? বিএনপি নিজে তার সঙ্গীদের নিয়ে জোট করে 300 আসনেই প্রার্থী দিচ্ছে, আর জামায়াতও দিচ্ছে। এনসিপি কতটা পারবে এখনই বলা যাচ্ছে না, কারণ প্রার্থী পদ দেবার সময় এখনো আছে। যাই হোক, যদি ইলেকশনটা হয়, যদি ইলেকশনটা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদরা এবং চিন্তাবিদরা যেভাবে এটাকে ইলাস্ট্রেশন করছেন বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি, সামাজিক মাধ্যমেও দেখছি, তাতে করে বোঝা যাচ্ছে যে হাংও হতে পারে। অর্থাৎ কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা ভোট ব্যাংক, যারা ভোটার, তারা কি করতে পারে সেটা নিয়েও একটা চুলচেরা বিশ্লেষণ চলছে যে বিএনপি চেষ্টা করছে তাদের ভোটটা নেবার, জামায়াতরাও চেষ্টা করছে নেবার, কিন্তু তারা ভোটটা আসলে কোথায় দেবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এর মধ্যে হিন্দুদের ভোটটাও আছে, যে হিন্দুরা কোথায় ভোটটা দেবে। হিন্দুরা নতুন করে কিন্তু অত্যাচারিত হয়েছে জুলাই আন্দোলনের পরবর্তীকালে। ফলে হিন্দুদের ভোট যে এনসিপি বা সেই রকম ভাবে যারা আন্দোলনের সৈনিক বলে দাবি করছেন তারা যদি দাঁড়ান, তাদের পাতে যে পড়বে না তা মোটামুটি নিশ্চিত। তাহলে পড়তে পারে কোথায়? জাতীয় পার্টি যেহেতু নির্বাচনে নেই, এখনো বাম দলগুলিও নেই, তাহলে এদের ভোটটা কোথায় পড়বে বা পড়বে কি পড়বে না, যেটা অনেক চিন্তাবিদ বলছেন যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতপন্থী অফিসারদের, প্রশাসনিক কর্তাদের প্রশাসনের সর্বস্তরে বিছিয়ে ফেলেছেন। যদি ভোটের পার্সেন্টেজ বাস্তবিকভাবে কম হয়, সেটা কিভাবে ম্যানিপুলেট করে বাড়িয়েও দেওয়া যেতে পারে বা বাড়িয়ে দেখানোও যেতে পারে, সেটাও একটা তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। আমরা বক্তাদের বক্তব্য শুনলাম, তাতে সেরকমই একটা আশঙ্কা পাচ্ছি। তবে যাই হোক, এটা ঠিক যে এই নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ পেয়েও যায়, তাহলে তাদের পক্ষে 5 বছর সরকার চালানোটা খুব একটা সুবিধাজনক হবে বলে আমি অন্তত মনে করছি না। কারণ বাংলাদেশের রাজনৈতিক গতিবিধির উপর বিগত দিনে আমি গভীরভাবে অনুসন্ধান করে দেখছি যে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়ে আছে, সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ কিন্তু কোনোভাবেই এই পরিবর্তনটার পক্ষে
সায় দিতে পারছে না। প্রচুর সাধারণ মানুষের বক্তব্য সাধারণ সমাজ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ শেখ হাসিনার আমলে যতটা ভালো ছিলেন, বর্তমান সরকারের আমলে তার থেকে বহুগুণ ভাবে খারাপ। দেশের উন্নয়ন যদি বলেন যে হাসিনা সরকার করে গেছে, যেটা আমরা দেখি চোখের উপরে, গার্ড ব্রিজ টিরিজ করে গেছে, তার আমরা আগে দেখি নাই। বর্তমান যা দেখতেছি, আওয়ামী লীগ থাকতে মোটামুটি ভালো ছিলাম, যেরকম ইনকামটা একটু আসলো, যেটা সত্য কথা। এখন তো একেবারেই নাই। আগে রিক্সা চালালে 800-1000 টাকা পাইছি, আর এখন বর্তমান সারাদিন রিক্সা চালায় 400-500 টাকা, ঘরে নিতে বহুত কষ্ট হয়ে যায়। আশা করছিলাম যে আমাদের ভবিষ্যৎ আগে থেকে ভালো যাবে, বা ইনশাল্লাহ আগে থেকে ইনকাম ভালো হবে, নিত্য পণ্যের জিনিসগুলো এখন দাম কম। আমরা কেমনে যাবো না না ভোট মুখাব্দে মারামারি ওরি আমরা মার কামু সাধারণ পাবলিক যাই কি একজন ছোট করে কামু আয়া দূরে ঠাস করে দিয়ে দেবো, তখন আমরা কি করবো? করার তো আমার কিছু নেই। ব্যর্থতা কই? এই যদি ব্যর্থতা এত বড় বড় কালপেট ব্রিজ করতো, তো ধরেন আপনি সবকিছু চুরি করে লয়ে গেলেন, তাহলে আপনার ঘরে হান্ডি পেতে এলো কিতন, আপনি সব চুরি করে লয়ে গেলেন। এই দেশের কালপেট ব্রিজ, এত বড় বড় ব্রিজ, এত বড় বড় রোড, এত বড় বড় জিনিস কিভাবে করলো? এত বড় পদ্মা সেতু তো চুরি করে এটি লয়ে যায়, আমগুলিকে থুয়ে গেছে, আমগুলিকে থুয়ে গেছে না। হে যদি এটি যদি পারলো পুটলা বেঁধে লয়ে গেছে গা, না ব্যাগে বেড়ে লয়ে গেছে গা। এত উন্নয়নের পরে এই দেশে অভাবই ছাড়ে না। হে কি দেশে তো লয়ে গেছে, সবই চুরি করছে, আমরা দলব সবই চুরি করে লয়ে গেছে। তখন তোরা চুরি না করে আমাকে মুক্তি দে, তোরা চুরি না করে আছে, হে চুরি করে সব লয়ে গেছে গা। এখন চুরি তো তোরা করছে, আমার মুক্তি দে। আমি এত বড়টা গাড়ি চালাই 8 দিন ধরে আমার গাড়িতে একটা টিপ হয় না। আমার ফ্যামিলি কিভাবে চলে? তো এরকম তো কোনো সময় হয় নাই। নির্বাচন তো সরকার নাই, যার মোল্লা এই যা মোল্লা তাই করে লুটতারাজ করে লয়ে যেতেছে। আপনি যাই দেখেন, যে কোনো আমার মুখের কথা না, জায়গায় জায়গায় যায় দেখেন পরিস্থিতি কি। জয় বাংলা নৌকা আওয়ামী লীগ যারা খেদাইছে তারা একদিন আফসোস করা লাগবে, এই দেশের নিগে ভোট আওয়ামী লীগ দিমু। জয় বাংলা নৌকা, জয় বাংলা নৌকা। অবৈধ সরকার কোন পরিবর্তন আমরা পাই নাই। 80-90 টাকা কেজি চাল খেতেছি, চাইলের দাম বাড়তি আছে, তরকারির দাম বাড়তেছে, মাছের দাম বাড়তেছে, কোনটা না বাড়তেছে? আওয়ামী লীগ সরকার টাকা দেইটা হয় নাই। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার রুট টাকা জমাইছে, তারপরে তো দেশের একটু ভালো ছিল। আমগরে কইছে লোক দেখাইছে, হস্তা খাওয়াইবো, এইটা করবো ওইটা করবো, কিছুই করে নাই। যারা গরিব আমরা মরতেছি। এই দেশ যদি আওয়ামী লীগ নির্বাচনে বাদ দেয়, তোর দেশ তো পশ্চিম পাকিস্তানি দিয়ে দেওয়া উচিত। যেই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু জিয়া রহমান স্বাধীন করছে, সেই দল যদি বাদ হয়ে যায়, তাহলে পাকিস্তানে তো দেশ দিয়ে দেওয়া কি কথা? স্বাধীন বলে কে রে? স্বাধীন বলে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করছে, এটা ছিল পূর্ব পাকিস্তান। তখন স্বাধীন করছে সবাই এক হইয়া, বিএনপি আওয়ামী লীগ সবাই এক হয়ে এটা স্বাধীন করছে। এটা তো সরকার হওয়া ত্যাগ করেছে, এটা তো স্বাধীন কিছু না। স্বাধীন বলা তো যাবে না। হাসিনা যখন চলে যায়, তার আগে পর্যন্ত চাল 60 থেকে 65 টাকার দরে সাধারণ মানুষ পেতেন। সাধারণ মানুষের ইনকাম ছিল, কারণ দেশে শান্তি বজায় ছিল। শান্তি বজায় থাকলে যেটা হয়, সাধারণ মানুষের চলাচল বেড়ে যায় এবং নিরাপত্তাহীনতা ভুগতেন না তখন মানুষরা। ফলে রিক্সাওয়ালা, সিএনজি চালক বা বাস চালক বা সাধারণ যারা যাত্রী পরিবহন করেন, তারা বলছেন যে তাদের ইনকাম ভালো হতো, ব্যবসা বাণিজ্য ভালো হতো। অনেকে তো এই কথাও বলছেন যে দুর্নীতি রোধ করা যাবে না, দুর্নীতি চলবেই, কিন্তু পাশাপাশি উন্নয়নও তো থাকবে, যা কিনা সাধারণ মানুষের প্রত্যাশিত। সেটা সব দেশের ক্ষেত্রেই, সেটা শুধু বাংলাদেশ বলে নয়, পৃথিবীর সব দেশেই সাধারণ মানুষ চায় তার রোজগারটা নিশ্চিত থাক, তার সন্তান নিশ্চিন্তে ঘুরে বেড়াক, তিনি নিশ্চিন্তে রোজগারের পথে চলুন, এটাই তাদের কাছে মূল কামনা। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই জিনিসটা নেই। অর্থাৎ নেই মানে এখনো তাদের মনের মধ্যে সরকারের প্রতি যে আস্থা, হাসিনাবিহীন সরকারের প্রতি যে আস্থা, সে আস্থাটা তারা এখনো দেখাতে পারছেন না, কিংবা সরকার সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারছেন না। যেভাবেই হোক, যতই তারা মিটিং করুন, বলুন দেশে শান্তি আসছে, এই আসছে, ও আসছে, কিন্তু আসলে সাধারণ মানুষ যার জন্য সবাই ক্ষমতায় যেতে চাইছে, যে সাধারণ মানুষের জন্য, তাদের কিন্তু আস্থা সরকারের প্রতি নেই, এখনো অন্তত দেখা যাচ্ছে না। তাহলে এরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে, কতটা ভাবে, আন্তরিকভাবেই হোক আর স্বেচ্ছায় হোক নির্বাচনে অংশ নেবে, সেটাও লাখ টাকার কোশ্চেন। অনেকে তো বলছেন
যেমন কাদের সিদ্দিকী, তিনি তো বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে যদি ভোট করা হয় তাহলে তিনিও নির্বাচনে যাবেন না। অর্থাৎ অনেক রাজনৈতিক দল নির্বাচন বয়কটও বলতে পারে, বয়কট মুখে না করলেও অন্তত তাদের ক্যাম্পেইনিং এ, প্রচারে সেই জিনিসটাকে গুরুত্ব দিতে পারে। তাহলে যেভাবেই হোক, যদি একটা নির্বাচন হয়ে যায় 12ই ফেব্রুয়ারি, আমরা ধরে নিলাম 12ই ফেব্রুয়ারি যতভাবেই ডামাডোলের পরিস্থিতি সৃষ্টি হোক না কেন নির্বাচন হয়ে গেল, কিন্তু সেই সরকারটা যখন তৈরি হবে সে কি একক সংখ্যাগরিষ্ঠ হবে নাকি নির্ভর করতে হবে কারোর উপরে? এবার নির্ভর করে যদি সেই রাজনীতি আসে তাহলে সেই সরকারের স্থায়িত্বটা কোশ্চেন মার্ক হয়ে যায়। এবং যদি কোনো কারণে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করে এবং তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হন নির্বাচিত, তাহলে জুলাই আন্দোলনের যে সনদ, তাদের যে দাবি, সেটা কতটা প্রকাশ পাবে বা কতটা রূপায়িত হবে? কারণ জুলাই আন্দোলনের যোদ্ধাদের একটা বড় অংশ ৭১-এর স্বাধীনতাকে মানতে চান না, অথচ ৭১-এর স্বাধীনতায় অন্যতম সৈনিক ছিলেন জেনারেল জিয়াউর রহমান। কারণ জিয়াউর রহমান পাকিস্তান আর্মিতে থাকলেও তিনি যখন বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের কমান্ডেন্টে আসেন বা দায়িত্বে আসেন, তখন তিনি কিন্তু বিদ্রোহ করেছিলেন এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে তিনি পা মিলিয়েছিলেন। সেই হিসাবে তিনি একজন মুক্তিযোদ্ধা। তাহলে যারা জুলাই আন্দোলনে বললেন যে ৭১-এর আন্দোলন, যে মুক্তিযুদ্ধ, সেটা ছিল ভাইয়ে ভাইয়ে বিরোধের ভারতের খেলা, তাহলে তাদের কিন্তু আশা পূরণ হবে না। কারণ বিএনপি ৭১-এর স্বাধীনতাকে হাতিয়ার করেই বিএনপি এগিয়ে যাবে। কারণ বিএনপির স্রষ্টা জেনারেল জিয়াউর রহমান কিন্তু একজন মুক্তিযোদ্ধা। ফজলুর রহমান যে কথা বলছিলেন, তিনি দুর্নীতিবাজ হাসিনাকে সরাতে চেয়েছিলেন। হয়তো এটা ঠিক যে বাংলাদেশের সাধারণ মানুষ হাসিনাকে দুর্নীতিবাজ হিসাবে গ্রহণ করেছিলেন, কিন্তু তারা হাসিনাকে পদচ্যুত করতে চেয়েছিলেন। তার মানে এই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তার মানে এই না ৭১-এর স্বাধীনতাকে অমান্য করা, তার মানে এই না যে জাতির জনকের মূর্তি, সৌধ ইত্যাদি ভেঙে তছনছ করে দেওয়া। তাই যদি হয় তাহলে কি তারেক রহমানের নেতৃত্বাধীন যদি বাংলাদেশ নতুন সরকার গঠন করে, সেই সরকার শান্তিপূর্ণভাবে থাকতে পারবে? এই প্রশ্নটা কিন্তু সময়ে উত্তর দিতে পারবে এবং আমরা সেই সময়ের জন্য অপেক্ষায় রইলাম।